ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানে প্রাণহানি ৮০০ ছাড়িয়েছে। হেলিকপ্টার দিয়ে চালানো হচ্ছে উদ্ধার কার্যক্রম। ভূমিধসে হাজারের বেশি নিহত সুদানে। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৯ ফিলিস্তিনি। দেশটিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা বেলজিয়ামের। ইসরায়েলের উপর কঠোর নিষেধাজ্ঞা। সংস্কারের দাবিতে দমন পীড়ন উপেক্ষা করে ইন্দোনেশিয়ার রাস্তায় শত শত শিক্ষার্থী। কয়েকদিনের ভয়াবহ সহিংসতায় অন্তত ৮ জন নিহত। এবং দীর্ঘ ১৪ বছর পর তেল রপ্তানি শুরু করেছে সিরিয়া। ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা শিথিল করায় আন্তর্জাতিক তেল বাণিজ্যে পুনরায় যুক্ত হচ্ছে দেশটি। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে RTV নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত আফগানিস্তানের বহু গ্রাম। এরই মধ্যে প্রাণহানির সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। সড়কপথ বিচ্ছিন্ন হয়ে পড়ায় হেলিকপ্টার দিয়ে চালানো হচ্ছে উদ্ধার কার্যক্রম। বিপর্যয়টি মোকাবেলায় ত্রাণ সামগ্রী দিতে প্রস্তুত জাতিসংঘ। এদিকে ভূমিধসের কারণে হাজারের উপর প্রাণহানি ঘটেছে আফ্রিকার দেশ সুদানেও। বিস্তারিত থাকছে অর্ণব প্রসাদের রিপোর্টে। ভূমিকম্পে লণ্ডভণ্ড দেশ আফগানিস্তান। সবচেয়ে বেশি ক্ষতির শিকার দেশটির পাহাড় বেষ্টিত প্রদেশ কুনার। অঞ্চলটির গ্রামের পর গ্রাম জুড়ে এখন শুধুই ক্ষতচিহ্ন। ভূমিকম্পে তছনছ দেশটির নাঙ্গারহার প্রদেশও। ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর বেশিরভাগ রাস্তাঘাট ভেঙে পড়ায় উদ্ধার কার্যক্রম চালিয়ে যেতে বেগ পেতে হচ্ছে জরুরি সেবার কর্মীদেরও। এ কারণে উদ্ধার তৎপরতা চালানোর একমাত্র বাহন হয়ে দাঁড়িয়েছে হেলিকপ্টার। এদিকে ধ্বংসস্তূপের নিচে আরো অনেকে চাপা থাকায় প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা দেশটির তালেবান সরকারের। পুরো দেশ জুড়ে চলছে শোকের মাতম। এদিকে ভূমিকম্প পীড়িত আফগানিস্তানের অঞ্চলগুলোতে ত্রাণ সামগ্রী দিতে প্রস্তুত জাতিসংঘ। এ লক্ষ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পূর্ণাঙ্গ চিত্র পেতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে জাতিসংঘের শিশু বিষয়ক মানবিক সংস্থা ইউনিসেফ। আফগানিস্তান ছাড়াও ভয়াবহ দুর্যোগের কবলে আফ্রিকার দেশ সুদানও। ভূমিধসে এরই মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেছে দেশটির দক্ষিণের একটি পুরো গ্রাম। প্রতি মুহূর্তে বাড়ছে প্রাণহানির সংখ্যা। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে এই বিপর্যয় বলে সুদান লিবারেশন মুভমেন্ট SLM এর বরাতে নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম BBC। দুর্যোগ কবলিত দারফুর অঞ্চলটির নিয়ন্ত্রণ রয়েছে বাহিনীটির হাতে। এরই মধ্যে বিপর্যয় মোকাবেলায় জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তা চেয়েছে SLAM। অর্ণব প্রসাদ, RTV। রোববার মধ্যরাতের হঠাৎ এক ভূমিকম্পে আফগানিস্তানে হতাহত হয়েছে প্রায় ৪,০০০ মানুষ। ভূমিকম্পের নাঙ্গারহার ও কুনার প্রদেশ সহ আশপাশের এলাকায় বেশ ক্ষয়ক্ষতি হয়। এই ক্ষতি সামাল দিতে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে তালেবান সরকার। কিন্তু ভূমিকম্পে দেশটিতে কেন এত বেশি বিধ্বংসী রূপ ধারণ করে আর কেনই বা এত প্রাণহানি হয়, এরই উত্তর খোঁজার চেষ্টা করেছেন ইমতিয়াজ আহমেদ। ভূমিকম্প প্রবণ দেশ আফগানিস্তান। প্রায়ই বড় ধরনের ভূমিকম্প আঘাতের খবর পাওয়া যায় আফগানিস্তান ও পাকিস্তানে অবস্থিত হিন্দুকুশ পর্বতমালায়। ভারতীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংযোগস্থল হওয়ায় এই অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি বেশি। স্থানীয় সময় রোববার মধ্যরাতে পাকিস্তান সীমান্ত লাগোয়া আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পার্বত্য প্রদেশ কুনারে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তালেবান সরকারের দেয়া সবশেষ তথ্য অনুযায়ী ভূমিকম্পে এ পর্যন্ত নিহত ৮০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও ৩,০০০-এরও বেশি মানুষ। ১৯৯১ সালে হিন্দুকুশে হওয়া ভূমিকম্পে আফগানিস্তান, পাকিস্তান ও সোভিয়েত ইউনিয়নে প্রাণ হারায় ৮৪৮ জন। এর ৬ বছর পর ১৯৯৭ সালে ইরান ও আফগানিস্তান সীমান্তে ৭.২ মাত্রার ভূমিকম্পে উভয় দেশ মিলে নিহত হয় ১৫০০-এরও বেশি মানুষ।
পরের বছর 1998 সালে আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় দুর্গম এলাকা তাখার প্রদেশে ভূমিকম্পে নিহত হয় অন্তত 2300 জন। এর ঠিক 3 মাস পর একই অঞ্চলে 6.6 মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হানে। এতে প্রাণ হারায় 4700 মানুষ। এর 4 বছর পর 2002 সালের মার্চে হিন্দুকুশে 2টি ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় 1000 মানুষের প্রাণহানি হয়। 2015 সালে আফগানিস্তানের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পগুলোর একটি আঘাত হানে। হিন্দুকুশে আঘাত হানা ভূমিকম্পটির তীব্রতা ছিল রিক্টার স্কেলে 7.5। এতে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতে প্রাণ হারায় 399 জন। 2022 সালের মধ্যবর্তী সময়ে আফগানিস্তানের পূর্বাঞ্চলের দুর্গম পার্বত্য এলাকায় আঘাত হানে 6.1 মাত্রার ভূমিকম্প। ঘটনায় নিহত হয় 1000-এরও বেশি মানুষ, আহত হয় প্রায় 1500 জন। সেবারের ভূমিকম্পে ক্ষতির পরিমাণ এতই বেশি ছিল যে সে সময়ের আফগানিস্তান সরকারকে আন্তর্জাতিক সাহায্য পেতে আবেদন করতে হয়েছিল। জুন মাসে হওয়া সে ভূমিকম্পের ধকল সামলানোর আগেই কুনার অঞ্চলে সেপ্টেম্বর মাসে আঘাত হানে আরও একটি ভূমিকম্প। নিহত হয় অন্তত 8 জন। 2023 সালে আফগানিস্তানের হেরাত প্রদেশে 6.3 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সে সময় হতাহত হয় 11,000-এর বেশি মানুষ। সাম্প্রতিক বছরগুলোতে এটি ছিল দেশটিতে হওয়া সবচেয়ে বড় ভূমিকম্প। একই বছর উত্তর পূর্ব আফগানিস্তানের তুলনামূলক কম জনবহুল প্রদেশ বাদশাখানে 6.5 মাত্রার ভূমিকম্প হয়। ঘটনায় আফগানিস্তান ও সীমান্তবর্তী পাকিস্তানে নিহত হয় অন্তত 13 জন। ইমতিয়াজ আহমেদ, RTV। গাজায় ইসরায়েলের নৃশংসতা চলছেই। জায়নবাদীদের হামলায় উপত্যকায় গর্ভবতী নারী ও অনাগত শিশুসহ নিহত হয়েছে আরও 59 ফিলিস্তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, হামলার সাথে খাদ্য অবরোধের কারণে যোগ হয়েছে ক্ষুধাজনিত মৃত্যু। একে মানবসৃষ্ট দুর্ভিক্ষ হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘ। এদিকে গাজায় খাদ্য সহায়তার উদ্দেশ্যে যাত্রা শুরু করা বিশাল জাহাজ সুমুদ ফ্লোটিলা ঝড়ের কারণে বিলম্বের পর পুনরায় গাজার উদ্দেশ্যে বার্সেলোনা শহর ছেড়ে গেছে। যাত্রীতে বিখ্যাত মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গও আছেন। অন্যদিকে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে বলে জানিয়েছে বেলজিয়াম। জানাজা সম্পন্ন হয়েছে ইসরায়েলি হামলায় নিহত হওয়া ইয়েমেনের হুথি গোষ্ঠীর প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল রাহাবি ও আরও 11 কর্মকর্তার। স্থানীয় সময় সোমবার ইয়েমেনের রাজধানী সানার শাব মসজিদে অনুষ্ঠিত হয় জানাজা। এ সময় হাজারো শোকাহত ও অনুসারী অংশ নেন জানাজায়। প্রয়াত আল রাহাবির জানাজা অনুষ্ঠানটি সম্প্রচার হয় হুতি নিয়ন্ত্রিত স্যাটেলাইট নিউজ চ্যানেল আল মাসিরাহ টিভিতে। ونقول للأعداء والله لا ما زدتونا إلا قوة وثباتا بإذن الله الواحد الديان। আমরা আমাদের শত্রুদের বলতে চাই, আল্লাহর কসম, আমাদের প্রধানমন্ত্রীকে হত্যা করে ইসরায়েলিরা আমাদের সংকল্প এবং দৃঢ়তাকে দমাতে পারবে না। এর মাধ্যমে আমরা আরও শক্তিশালী হব। শীঘ্রই আমরা ইসরায়েলে আসব এবং আমাদের পবিত্র স্থান মুক্ত করব ইনশাআল্লাহ। ونحن قادمون إلى إسرائيل بإذن الله لفتح المقدسات. ما تخيبنا. ইসরায়েলের যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধজাহাজ এর কিছুতেই ভয় পাই না আমরা। এগুলো দিয়ে আমাদের দমানো যাবে না। আমরা ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থানগুলো লক্ষ্যবস্তু করব এবং হামলা অব্যাহত রাখব যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। পাকিস্তানে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে 2 সামরিক পাইলট সহ নিহত হয়েছেন 5 জন। দেশটির গিলগিত বালতিস্তান প্রদেশের চিলাস শহরের থর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে বলে প্রতিবেদন প্রকাশ করেছে একাধিক পাক গণমাধ্যম। প্রশিক্ষণ বিমানটি একটি নতুন ও প্রস্তাবিত হেলিপ্যাডে অবতরণের পরীক্ষামূলক উড্ডয়ন চালাচ্ছিলেন বলে জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। দুর্ঘটনার প্রকৃত কারণ জানা না গেলেও প্রদেশ সরকারের ধারণা কারিগরি ত্রুটির কারণে ঘটতে পারে এটি। এদিকে কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। রাশিয়া থেকে তেল কেনার জরিমানা মাথায় নিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসসিও সম্মেলনে একসঙ্গে করমর্দন ও হাসি মুখে সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত ভাগ করতেও দেখা গেছে তাদের। খোশ গল্পে মেতে উঠেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা না হওয়ায় বিকল্প পথ ধরছেন নরেন্দ্র মোদী। বিনিয়ামিনের রিপোর্ট।
সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন উপলক্ষে চীন সফরে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনের প্রথম দিনেই অধিবেশন শেষে একই গাড়িতে চড়ে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিয়েছেন এই দুই নেতা। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানান নরেন্দ্র মোদী। এই ঘটনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি স্পষ্ট বার্তা বহন করছে বলে ধারণা বিশ্লেষকদের। রাশিয়া থেকে তেল কেনার কারণে সম্প্রতি ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, এই তেল বিক্রির টাকা দিয়ে যুদ্ধ চালিয়ে যেতে পারছে রাশিয়া। কয়েক দফা বৈঠকের পরেও সমঝোতায় আসতে পারেনি দুই দেশ। এর ফলে বন্ধু ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে নয়াদিল্লির। এই পরিস্থিতির মধ্যে রাশিয়া ও চীন প্রধানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও একান্ত আলাপে দেখা গেছে নরেন্দ্র মোদীকে। একান্ত বৈঠকে চাপের মুখেও মস্কোর সঙ্গে ধারাবাহিক সম্পর্ক বজায় রাখায় বৈঠকে নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, কাঁধে কাঁধ মিলিয়ে যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করবে ভারত ও রাশিয়া। বৈঠক শেষে আগামী ডিসেম্বরে পুতিনকে ভারত সফরের আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী। সোমবার চীনের তিয়ানজিনে এসসিওর দ্বিতীয় দিনের সম্মেলনে যোগ দেন বিশ্ব নেতারা। সম্মেলন শুরুর আগে একসঙ্গে হেঁটে ভেন্যুতে হাজির হন মোদী ও পুতিন। এ সময় একে অপরের সঙ্গে করমর্দন ও কোলাকুলি করেন তারা। এরপর একসঙ্গে হাস্যোজ্জ্বল ও একান্ত আলোচনায় মেতে উঠতে দেখা যায় নরেন্দ্র মোদী, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিংকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিন নেতার এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী। তবে তাদের মধ্যে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে এ নিয়ে কিছুই জানাননি তারা। এর আগে গতকাল শির সঙ্গে বৈঠক করেছেন মোদী। আলোচনায় শত্রুতা ভুলে সম্পর্ক জোরদারের কথা উল্লেখ করেছেন দুই নেতাই। এ সময় প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, বরং সহযোগিতার অংশীদার হিসেবে মোদীর কাছে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন শি জিনপিং। ট্রাম্পের শুল্কের চাপে বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে ভারতে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা না হওয়ায় অনিশ্চয়তা ও ক্ষতির মুখে পড়েছে রপ্তানিকারকরা। বিশ্লেষকরা বলছেন, তাই বিকল্প বাজার খুঁজতে এই সম্মেলনকে এক বিরাট সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছেন নরেন্দ্র মোদী। চীন, ভারত ও রাশিয়ার নতুন বন্ধুত্ব এশিয়ার অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আনবে বলে মনে করছেন তারা। বিনয়ামিন, RTV। তেহরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে মস্কো। চীনের সাংহাই কোঅপারেশন সম্মেলনের ফাঁকে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে অনুষ্ঠিত সাইডলাইন বৈঠকে এই কথা জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন এবং ইরানের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় দুই দেশের মধ্যকার ব্যবসায়িক লেনদেনের পরিমাণ বাড়ছে বলেও জানান পুতিন। এছাড়া আলোচনায় উঠে আসে ইরানের পরমাণু কার্যক্রম। দেশটির সঙ্গে পরমাণু ইস্যু নিয়ে রাশিয়া নিয়মিত আলোচনা করে যাচ্ছে বলেও জানান পুতিন। এদিকে দুই দেশের মধ্যকার সহযোগিতামূলক সম্পর্ক বাস্তবায়নের পথে উদ্ভূত বাধাসমূহ দূর করার প্রতি জোর দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। সরকারের দমন পীড়ন উপেক্ষা করে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। সংস্কারের দাবিতে রাস্তায় নেমেছেন দেশটির শত শত শিক্ষার্থী। 2 দশকেরও বেশি সময়ের মধ্যে গেল কয়েক দিনের ভয়াবহ সহিংসতায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে নিহত হয়েছে অন্তত 8 জন। সরকারের ব্যয় সংক্রান্ত অগ্রাধিকার, বিশেষ করে আইন প্রণেতাদের জন্য বেশি সুযোগ সুবিধার বিরুদ্ধে 1 সপ্তাহ আগে শুরু হয় এই বিক্ষোভ। পুলিশের গাড়ির ধাক্কায় এক ট্যাক্সি চালক নিহত হওয়ার পর শুরু হয় দাঙ্গা ও লুটপাটের ঘটনা। রয়টার্স বলছে, এ সময় দেশটির অর্থমন্ত্রী সহ রাজনৈতিক দলের সদস্যদের ঘরবাড়ি এবং রাষ্ট্রীয় ভবন লুট হয়। ভবনে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। প্রায় 1 বছর আগে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া প্রবো সুবিয়ান্তের সরকারের জন্য এই ঘটনা সামাল দিয়ে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ 14 বছর পর আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানি শুরু করেছে সিরিয়া। সোমবার দেশটির পশ্চিমাঞ্চলেও তার তোস বন্দর থেকে প্রায় 6 লাখ ব্যারেল পরিমাণ অপরিশোধিত তেল রপ্তানি করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিসার্ভ এনার্জি নামে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে রপ্তানি করা হয়েছে তেলের ব্যারেলটি। 2011 সালে মার্কিন ও ইউরোপীয় নিষেধাজ্ঞার কারণে বন্ধ হয় সিরিয়ার তেল রপ্তানি কার্যক্রম। তবে সম্প্রতি ট্রাম্প প্রশাসন সিরিয়ার উপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করায় আন্তর্জাতিক তেল বাণিজ্যে পুনরায় যুক্ত হচ্ছে সিরিয়া। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।